মমতা ব্যানার্জি পারে, আমি পারি না। আগামী দিনে বাংলা কোথায় যাবে এটা ভেবে আতঙ্কিত হয়ে এই এসআর প্রক্রিয়াকে সব থেকে সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি। মুসলমানদের নিয়ে খেলা করেছেন তিনি প্রত্যেকবার, আর মুসলমানদের তিনি বিপদ করেছেন। খাটে হিন্দুরা যাকে বলে বেজাল লেবার। অধীর চৌধুরী, সেই অধীর চৌধুরী আছেন? 100 বার আছে। নমস্কার। আজকে আমরা যার সঙ্গে কথা বলতে এসেছি, মুর্শিদাবাদে গত 30 বছরের রাজনীতিতে বা 3 দশকের রাজনীতিতে আমার ধারণা তিনি হচ্ছেন যে সব থেকে দীর্ঘকায় রাজনৈতিক নেতা, টলেস্ট পলিটিক্যাল ফিগার ইন মুর্শিদাবাদ, অধীর চৌধুরী। অধীরদা, 3 দশক পর আপনি বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন এবং আপনি তো নর্মালি লোকসভা ভোটে লড়ে এসেছেন, পরপর 5 বার জিতেছেন। তো এই বিধানসভা ভোটে আপনি প্রার্থী হওয়ার পরে মুর্শিদাবাদের যে ভোটের ডাইমেনশনটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেহেতু আপনি লোকসভা ভোটে হেরেছিলেন এবং তারপরে দাঁড়িয়েছেন, তো এটাকে কি আমরা কিভাবে দেখবো? পলিটিক্যাল টাস্ক না রেলিভেন্স রাখার লড়াই? দেখুন, আমি সংসদীয় রাজনীতি করেছি। সংসদীয় রাজনীতি করতে জরুরি নয় কি তোমাকে লোকসভাতেই থাকতে হবে। সংসদীয় রাজনীতি বিধানসভা থেকেও করা যায়। মমতা ব্যানার্জি, তিনিও আমার থেকে বেশি দিনের এমপি ছিলেন, বেশি টার্মের, তাকেও তো বিধানসভা লড়তে হয়েছে। ঠিক। তাহলে আমি লড়তে গেলে এত প্রশ্ন আসবে কেন? আমি লোকসভায় হেরেছি, হারার পর পার্টি মনে করেছে যে মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীকে প্রার্থী করলে সারা মুর্শিদাবাদ জেলায় তার একটা প্রভাব পড়বে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে কংগ্রেসের ফুটহোল্ড আরও শক্ত হবে, কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে। তাই তারা মনে করেছে যে তাকে বিধানসভায় লড়ানো উচিত আমাদের। পার্টি বলেছে, তাই আমি লড়ছি। আমি কংগ্রেস পার্টির ফুট সোলজার, পার্টি বলেছে তাই আমি লড়ছি। এবং আমি মনে করি, যখন আমি বিধানসভা, এর আগে আমি বিধায়ক ছিলাম, 96 সালে থেকে 99 বিধায়ক ছিলাম, তা নতুন কিছু না এটা আমার। 99 থেকে আমি লোকসভা গেছি, আবার বিধানসভা লড়তেই পারি, অসুবিধা কী আছে? মমতা ব্যানার্জি পারে, আমি পারি না? না, সে তো বটেই, কিন্তু দাদা এই সোনিয়া গান্ধীর আপনার প্রতি যে ইমপ্লিকেবল ট্রাস্ট, সেটা অন্তত দিল্লিতে সাংবাদিকতা করে আমি জানি, বুঝতে পারি। কিন্তু এই আজকে আপনি বহরমপুর থেকে লড়ছেন, কংগ্রেস যদি আজকে আপনি জেতেন এবং কংগ্রেস যদি মুর্শিদাবাদ থেকে আরও কিছু সিট পায়, গত বিধানসভায় কংগ্রেস 0 ছিল গোটা পশ্চিমবঙ্গে, এবার যদি মুর্শিদাবাদ এবং এখান থেকে যদি কিছু সিট পায়, সেটা কি অধীর চৌধুরীর কামব্যাক হবে না কংগ্রেসের কামব্যাক হবে? আমি পার্টি করি, ব্যক্তিত্ব পরিচয় আমার শেষ পরিচয় তার নয়। আমি পার্টি আমার আইডেন্টিটি। তাই যদি কামব্যাক হয়, গোটা কংগ্রেস দলেরই কামব্যাক হবে। আপনার এখানে রাজনীতিটা শুরুই হচ্ছিল সিপিএম এর বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে লড়াই দিয়ে। প্রচুর অত্যাচার, আপনি বলেনি যে আমাকে প্রচুর অত্যাচার সহ্য করতে হয়েছে, আপনি নানান রকম অ্যানেকডোট শেয়ার করেছেন আমার সাথে, সেগুলো হয়তো সবটা এখানে যে বলা যাবে না, ফ্যাসিনেটিং সব অ্যানেকডোট। তো সেই অধীর চৌধুরী বামেদের সঙ্গে জোট করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট ওয়াজ পলিটিক্যাল প্রুডেন্স। এবারে অধীর চৌধুরী পিসিসি প্রেসিডেন্ট নেই বলে কি জোটটা হলো না? সেটা আলাদা কথা। এখানে যারা পিসিসির দায়িত্বে আছে, তারা তাদের পক্ষ থেকে সর্বস্তর আলোচনা করেছে। সেখানে দিল্লির অবজারভাররা তারাও এসেছিল। তারা সব মিলিয়ে একটা কনক্লুশনে এসেছে যে পশ্চিমবঙ্গে যে 294টা বিধানসভা আছে, 294টা বিধানসভার প্রত্যেকটা বুথে কংগ্রেসের উপস্থিতি প্রমাণ হোক। সেটা যখন সবাই চেয়েছে, আমিও চেয়েছি, দিল্লিও চেয়েছে। দিল্লি যখন চাইছে, তখন আমিও চাইছি। 2016 সালে আমার দায়িত্ব ছিল, তখন আমার মনে হয়েছিল যে জোটটা করলে সেটা কংগ্রেস দল এবং পশ্চিমবঙ্গের আমাদের পলিটিক্যাল অনেক অগ্রগতি ঘটবে। তাই আমার তখন সেই সময়ের বাতাবরণে আমার মনে ছিল যে লেট পার্টির সঙ্গে অ্যালায়েন্স করা জরুরি। সেটা আমি দিল্লিকে বলেছিলাম, দিল্লি রাজি হয়েছিল, জোট হয়েছিল। এবং সেদিন আমার ভাবনা যে সঠিক ছিল, তার প্রমাণ আমরা বিরোধী দলের স্বীকৃতি পেয়েছিলাম। অর্থাৎ সেদিনকার বাতাবরণে সেটা প্রমাণিত হয়েছে। ঠিক। আজকের বাতাবরণে পার্টি যে মনে করছে যে আমাদের প্রেজেন্সটা সর্বত্র দেখানো দরকার, তাই আমরা করছি। এবং মুর্শিদাবাদে আমরা সেই জন্য 22টা আসনে লড়াই করছি। কম বেশি সব জায়গাতেই আমাদের প্রভাব প্রতিপত্তি আছে, সেই লড়াইটা আমরা করছি। আগামী দিনে ফলাফলে নিশ্চয়ই তার টের পাবেন আপনারা। এবং আপনি দাদা 2016 সালের সেই ভোটে বাম কংগ্রেসের জোট 38% ভোট, আপনার কি কোনো সময় মনে হয় না, আক্ষেপ হয় না যে কংগ্রেস বা সিপিএম দুজনে মিলে এটাকে কন্টিনিউ করতে পারলো না? যদি সেই সময় কন্টিনিউ করতে ভালো হতো, আমি কন্টিনিউ করতে চেয়েছিলাম, আমি কখনো ডিসকন্টিনিউ করিনি। এবং 2016 সালে যে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল,
শুধুমাত্র আরএসএস এবং বিজেপির একটা বড় অংশের ভোট তাকে সমর্থন করেছিল বলে, যেহেতু আইডিওলজিক্যাল ব্যাটেল ছিল এটা, আইডিওলজিক্যালি আরএসএসের মনে হয়েছিল যে মমতা তাদের কাছে অনেক কনভেনিয়েন্ট, তাই তারা মমতাকে সমর্থন করেছিল, আমরা হেরেছিলাম। তারপর থেকে যদি আমরা এটাকে কন্টিনিউ করতাম নিশ্চয়ই ভালো হতো, একটা ন্যারেটিভ বাজারে থাকতো ঠিক। যে হ্যাঁ আরেকটা শক্তি আছে বাজারে, মানে পলিটিক্যাল ফার্মামেন্টে, এবং সেকুলার ফোর্স। হ্যাঁ, এবং সেকুলার ফোর্স। তো সেই পলিটিক্যাল ন্যারেটিভটা এবং পলিটিক্যাল ন্যারেটিভের পাশাপাশি ইলেকটোরাল ন্যারেটিভ সেটাতে লস হয়েছে, এবং যত সেই ন্যারেটিভটা কমেছে তত বেশি বিজেপির প্রভাব প্রতিপত্তি বেড়েছে। কারণ রাজনীতিতে কখনো শূন্যস্থান বলে কোনো জায়গা হয় না, তাই আমরা যত জায়গা ছেড়েছি তত জায়গাটা দখল হয়েছে। দাদা, বহরমপুরের কথা ফিরে আসি, এবং এটা আমার একটা নস্টালজিয়াও আছে যে আমার মনে আছে আপনি দিল্লিতে সাংসদ থাকাকালীন আমাকে বহুবার বলেছেন, শঙ্খ বহরমপুরটা কিভাবে সাজিয়েছি চলো দেখে এসো। আমি ওয়াটার ট্যাক্সি ওখানে শুরু করেছি, চলো দুজনে মিলে আমরা ওয়াটার ট্যাক্সিতে একদিন বসবো, তুমি এসো। আমি দুর্ভাগ্যবশত আসতে পারিনি, সেই ভোটের সময় ঘুরে ফিরে আসি। তো তখন আমি একটা আপনার মধ্যে প্রাইড দেখতাম। বাম জমানাতেও মানে বছরের পর বছর মুর্শিদাবাদ এই বহরমপুর পুরসভা সেরা পুরসভা বলে বিবেচিত হতো। সেদিনের যে বহরমপুর আর আজকের বহরমপুর কি এগিয়েছে না বহরমপুর পিছিয়ে গেছে? বহরমপুরের চাকচিক্য দেখে হয়তো মনে হতে পারে দূর থেকে এগিয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, এই সেই হয়েছে, কিন্তু বহরমপুর প্র্যাকটিক্যালি মিউনিসিপ্যালিটির লুটের ক্ষেত্র হয়ে গেছে। সারা মিউনিসিপ্যালিটিকে লুট করা হচ্ছে, মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, টাকা আদায় করা হচ্ছে। যারা টোটো চালায়, গরিব মানুষ যারা, সেই টোটো চালকদের উপরে জুলুম হচ্ছে, এবং মিউনিসিপ্যালিটি রোজগার দিয়ে তৃণমূল তার বাহিনী পুষছে। এটা সবথেকে মানে অবাক করা কাণ্ড, মানে এটা সবথেকে বড় বিপর্যয়ের একটা চিহ্ন যে একটা বাহিনী তার বেতন সরবরাহ হচ্ছে মিউনিসিপ্যালিটি লুট করে। সেই বাহিনীর একটাই কাজ তৃণমূল পার্টির হয়ে মারামারি করা, তৃণমূল পার্টির হয়ে ভোট করা, তৃণমূল পার্টির হয়ে ছাপ্পা মারা, তৃণমূল পার্টির হয়ে লুট করা, একটাই কাজ। অর্থাৎ একটা ব্যক্তিগত মানে পৌর বাহিনী বলতে পারেন, একটি পৌর মস্তান বাহিনী তৈরি হয়েছে একটা, যাদের বেতনটা দেওয়া হয় বহরমপুর শহরকে লুট করে। তাদের কাজ তৃণমূলকে বাঁচিয়ে রাখা। আজকে বহরমপুর পৌরসভায় কারো কংগ্রেস বলার ক্ষমতা নাই। কংগ্রেস এই কথাটা বললেই তার চাকরি সঙ্গে সঙ্গে চলে যাবে। মেয়ে হোক ছেলে হোক, মেয়েদেরকে পক্সো কেসে ফাঁসানো হচ্ছে কি না তারা কংগ্রেসকে সমর্থন করে বলে। এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই বহরমপুর মিউনিসিপ্যালিটিকে কেন্দ্র করে, এবং সম্পূর্ণটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, তার জ্ঞানে। মমতা ব্যানার্জি কতটা নীচ মানসিকতার মহিলা যে দুটো মহিলাকে পক্সো কেসে ফাঁসানো হলো। আমি মমতা ব্যানার্জিকে চিঠি করেছিলাম, হ্যাঁ, বহরমপুর মিউনিসিপ্যালিটির মমতা ব্যানার্জি চিঠি করেছিলাম যে আপনি একটা বাংলার মুখ্যমন্ত্রী, আপনি মহিলা থাকা সত্ত্বেও দুটো মেয়েকে এইভাবে পক্সো কেসে ফাঁসানো হলো, আপনি কিছু করতে পারলেন না? তার বিরুদ্ধে আপনার কাছে আমি প্রতিবাদ করছি, কিচ্ছু করেনি। দাদা, নারুগোপাল মুখোপাধ্যায় আপনার বিরুদ্ধে প্রার্থী, আপনারই হাতে তৈরি নেতা। আমার হাতে না। আজকে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, কেমন লাগছে? মানে কিছুই লাগছে না, এটা সব কিছু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকলে সব কিছুই সম্ভব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য কোনো কিছু অসম্ভব নয়। বাংলা মন্ত্রী নিজেকে তো অক্সফোর্ড লন্ডন সব পাস করেছে, বক্তৃতায় শুনতেই পান আপনারা। লিওনার্দো দা ভিঞ্চি থেকে তিনি তো কম না, তো স্বাভাবিকভাবে তার দলের লোকরা কম জ্ঞানী তো হবে না। কিন্তু আমার তৈরি করা না, আমাদের কাছে এরা আসতে, ঘরে ঢুকতে ওই কাউকে ধরতে হতো যে একবার কি দেখা করা যাবে। এই নারুগোপাল মুখোপাধ্যায় এরকম অনেক গোপালকে, তো তাদের এখন মানে কলা গাছ হয়েছে, মানে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, হঠাৎ করে টাকা পয়সা পেয়ে গেছে, পিছনে পুলিশ পেয়েছে, আর পিছনে মমতা ব্যানার্জির মতন এক অখ্যাত মহিলা পেয়েছে, তো তাদের রংবাজি করার ক্ষমতা বেড়ে গেছে। তাই তারা বাহাদুরি করছে, তাই তারা এখানে অত্যাচার করছে, এখানটায় নির্যাতন চালাচ্ছে মানুষের উপরে। এই বাকি যোগ্যতা অযোগ্যতা কথা তো মানুষ বুঝবে। আমি যেই জায়গাটা ধরতে চাইছিলাম দাদা, এই আবু তাহের, হুমায়ুন কবির, অপূর্ব সরকার, ইমানি বিশ্বাস সব আপনার হাতে তৈরি। এবং আমি হয়তো ঠিক বলছি কিনা জানি না, ইমানি বিশ্বাস সম্ভবত তাকে প্রার্থী করার জন্য আপনি এআইসিসির সাথে লড়ে গিয়েছেন। তো আপনার আফসোস হয় কি? নিশ্চয়ই আফসোস হয়, কখনো আফসোস তো হবেই। যাদেরকে তৈরি করলাম তারা কি করে, সেটা আফসোসের পাশাপাশি আমার একটা বড় দুশ্চিন্তা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল কালচারটা এতটা নিচে নেমে গেছে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আগামী দিনে বাংলা কোথায় যাবে এটা ভেবে আতঙ্কিত হয়ে। এর আগে বাম ছিল, বামরা কিন্তু এই রাজনীতিটা করতো না। এটাকে বলে পোচিং অপারেশন করা, অপরের দলকে ভাঙিয়ে নিজের দলকে বড় করো, পোচিং অপারেশন করে নিজের দলকে বাড়াও।
তাতে কোনো ইয়ে নেই, কোনো Ideological. কোনো ক্রাইটেরিয়া নেই। তুমি যা খুশি করতে পারো, আমার দল করলেই হলো। তুমি যেখানে খুশি থাকতে পারো, আমার দলে এলেই হলো। এই যে একটা বাতাবরণ তৈরি করেছে মমতা ব্যানার্জি, যে রাজনীতি করা মানে মানে তোমার শুধুমাত্র কাজ হচ্ছে হারামের খাওয়া যাকে বলে, এই যে বাতাবরণ তৈরি করেছে, এটা কিন্তু আগামী দিনের জন্য বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর। এই জিনিস কিন্তু আগে ছিল না। এই জিনিস মমতা ব্যানার্জি আমদানি করেছে, এবং এটাতে বাংলার 12টা বেজে গেল এই করতে গিয়ে। আমি তো জ্যোতিষী না, পার্টি করে টিকিট দিই, কে কী করবে না করবে সেটা তো আমার হাতে নয়। তারা বিক্রি হয়ে যাচ্ছে, কেউ ভয়ে, কেউ প্রলোভনে। হুমায়ুনের প্রসঙ্গ কথায় যখন তুললাম, এই হুমায়ুন কবি যে এখন একটু নরম আপনার ব্যাপারে, এখন বলছেন যে লোকসভা ভোটে তিনি নাকি কারো কথায় দাঙ্গা করিয়েছিলেন, তো এবং বাবরি মসজিদ করছে। তো হুমায়ুন এখন কতটা বড় ফ্যাক্টর, এবং হঠাৎ করে হুমায়ুন কেন আপনার ব্যাপারে নরম? তা বলতে পারে, সেটা হুমায়ুন আমার থেকে বেশি জানবে। আমি বা অত জ্ঞানী ব্যক্তি, সবারই মনের কথা, হৃদয় কথা জেনে যাব। কিন্তু এই যে বাবরি মসজিদ, হ্যাঁ, মসজিদ একটা মসজিদ, সে জানে বাবরি মসজিদ নাম দিয়ে একটা ইমোশন কাজ করে, তাই নাম দিয়েছে। মসজিদ একটা মসজিদ হতেই পারে। মুর্শিদাবাদের গ্রামে গ্রামে মসজিদ আছে, তার সঙ্গে আরেকটা মসজিদ বাবরি নামে হলো, আপত্তির কিছু নেই, হোক। আমি এই যখন কংগ্রেসের ক্যান্ডিডেটের কথা বলছি, আপনিও বলছেন কিছুক্ষণ আগে যে মুর্শিদাবাদকে শক্তিশালী করা, তো আমি জানি 2 মাস আগে থেকে আপনি কংগ্রেসের এখানে ক্যান্ডিডেট লিস্ট করছিলেন, এবং এআইসিসি থেকেও একটা চেষ্টা হচ্ছিল যে আপনার কেউ একটা অংশ খর্ব করার। ফাইনালি যে লিস্ট হয়েছে মুর্শিদাবাদের ক্যান্ডিডেট লিস্ট, সেটা হচ্ছে 16 আনা অধীর চৌধুরী, 100% অধীর চৌধুরী। এইটার যে আপনার যে একটা নিরাপত্তা বলা হয় যে দিল্লিতে কে তৈরি করে দিল, যে অধীর চৌধুরী যা চাইবে মুর্শিদাবাদ। আমি যা চাইবো সেটা না, তাদের মনে হয়েছে এই জেলাটাই দীর্ঘদিন ধরে আমি যে এই জেলাটাকে যেহেতু ব্যক্তিটি কি দাদা ব্যক্তি যেহেতু এই জেলাটাকে আমি দীর্ঘদিন ধরে নারিশ করেছি, দশকের পর দশক ধরে নারিশ করেছি। মনে করো আমি 25 বছর এমপি, 15 মতো লোককে বাইরে থেকে নিয়ে এসে এমপি করানো, এখানে এত এমএলএ। তা দিল্লি জানে যে মুর্শিদাবাদে আমি একটা মেহনত করি, আমার একটা নারিশমেন্ট আছে, তাই তাদের মনে হয়েছে যে মুর্শিদাবাদের ব্যাপারটা অধিষ্ঠিত ছেলেটা নিরাপদ। কার মনে হয়েছে? সর্বস্তর নেত্রী, আপনি নামটা বলুন না। সকলে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সকলের মনে হয়েছে। দাদা এবারে যেটা বলি সেটা হচ্ছে এই ভোটের সব থেকে ক্রুশিয়াল কোয়েশ্চেন। কালকেই আমরা দেখছিলাম রাত্রিবেলা বসে বসে, অ্যাভারেজে আরো 20,000 ভোটারের নাম বাদ গেল এসআইআর থেকে, এই যে অ্যাডজুডিকেশনের তালিকা ছিল। এবং আমরা যদি গোড়া থেকে দেখি, অ্যাভারেজে মুর্শিদাবাদের প্রতিটা কনস্টিটুয়েন্সি থেকে 50,000 ভোটারের নাম বাদ গেছে। এইটা কেন গেল? এর দায় কার? এর দায় আমি তো বলবো নির্বাচন কমিশনকে তো প্রথম থেকে আমরা দায়ী করেইছি। আরও বড় দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। কি করে বলছেন? কারণ এই এসআইআর প্রক্রিয়াকে সব থেকে সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি, এক, এবং এই জটিলতাটা সৃষ্টি করেছে মমতা ব্যানার্জি। মনে করুন এসআইআরের প্রথম প্রক্রিয়াটাই বিডিও, এআরও, এইআরও, ডিওদের সব থেকে বড় ফাংশন। সেইখানটায় মমতা ব্যানার্জি সেন্সিটাইজ করেনি। সে চেয়েছে এটা নিয়ে জটিলতা থাক, সমস্যা থাক। এর আগে যখন নির্বাচন হয়েছিল 2021-এ, সেটা হয়েছিল প্রো এনআরসি অ্যান্ড নো এনআরসি, এনআরসির পক্ষে, এনআরসির বিপক্ষে। মমতা ব্যানার্জির ন্যারেটিভ পাচ্ছিল না এবারে নির্বাচনে, সবথেকে তিনি ফেল্ড। কেন? শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, শিল্প, সব কিছুতে মমতা ব্যানার্জি ফেল্ড। মমতা ব্যানার্জির প্রতি মানুষের খুব অসন্তুষ্টি বাড়ছে। নতুন ন্যারেটিভ কি? প্রো এসআইআর, নো এসআইআর। কারণ তিনি জানে এনআরসি করে তার লাভ হয়েছিল, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে তিনি কাছে পেয়েছিলেন। তারই রিপিটেশন করতে প্রো এসআইআর, নো এসআইআর, এবং এসআইআর সঙ্গে এনআরসিকে পাঞ্চ করে দিয়ে তিনি বোঝাতে চাইছেন আমি তোমাদেরকে রক্ষা কর্ত্রী। কিন্তু রক্ষা তো এখানে তো সবচেয়ে বেশি মুসলমান সেইটাই তো বলছি। সেই জন্য তিনি প্রতিবাদটা করছেন উনি, এবং তিনি বুঝতে পারছেন না যে তিনি কার বিপদটা করেছেন। মুসলমানদের নিয়ে খেলা করেছেন তিনি প্রত্যেকবার, আর মুসলমানদের তিনি বিপদ করেছেন। উকিল সেজে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি জটিল সমস্যাটাকে আরও জটিলতম করলেন। আগে মমতা ব্যানার্জি দিল্লি কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে এটা কিন্তু বিচারাধীন বলে কিছু ছিল না, এটা মমতা ব্যানার্জি নিয়ে এলেন বিচারাধীন করে। এবং যে লজিক্যাল যে ডিসক্রিপেন্সির কথা বলছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এলডি, সেখানে ছোটো ছোটো বানান, হ্যান ত্যান, সি, সা, মিয়া, শেখ, সব তো নিচু স্তরের অফিসাররা ম্যানেজ করতে পারত। সেটা তো মমতা ব্যানার্জির
কর্মচারীদের সেন্সিটাইজ করা উচিত ছিল, সেটা তিনি করেননি। কারণ তিনি জানেন সমস্যা জিয়ে না রাখলে আমার বলার মতো কোনো জায়গা থাকবে না। সমস্যা যত থাকবে, মানুষের সংকট যত থাকবে, তত আমার সরকারের ব্যর্থতাকে ঢাকার রাস্তা খুলে যাবে। আমি কিছুক্ষণ আগে আপনার একটা বক্তৃতা শুনলাম, এখানেই আপনি বলছিলেন, এবং গতবার লোকসভা ভোটেরটাও দেখেছি আমরা, যেটা প্রবল ধর্মীয় মেরুকরণ এবং হিন্দু মুসলমান হয়ে যায়। আজকে আমি আপনাকে দেখলাম যে আপনি মন্দিরের কথা বলছেন, যে আপনি মন্দির বানিয়েছেন বহরমপুর জানতো না? সবাই জানেন আমি একটু রিমোট এলাকায় বানিয়েছি। সেটা কি? একটা মন্দির, একটা কালী মন্দির, আচ্ছা, একটু শহরের বাইরে, একটু ডিস্টেন্সে। আপনি এটা মানে কি বলছিলেন, রাজস্থান থেকে নিয়ে এসছেন? হ্যাঁ, হিস্ট্রিটা বললাম আর কি। হ্যাঁ, যে রাজস্থানে যে আম্বার ফোর্ট আছে না, আম্বার ফোর্টে অম্বা মায়ের মূর্তি আছে, তারই আরেকটা হচ্ছে রিপ্লিকা, হচ্ছে এই অম্বা মায়ের মূর্তিটা। এটা সিগনিফিকেন্স আছে। তো আমাকে এটা বললাম মানে কি, এখানে প্রচার চলছে যে আপনি হিন্দু নন, মানে আপনি মানে হিন্দু? হ্যাঁ, কিন্তু যেরকম হিন্দু হচ্ছে সেরকম হিন্দু না, মানে খাঁটি হিন্দু না। খাঁটি হিন্দু না যাকে বলে, বেজাল লেবার। আপনি পুজো পাঠ করেন না? পুজো পাঠ কখনো কখনো করি, রেগুলার তো করি না। আমি দেখছিলাম যে আপনি বলছিলেন যে মা যখন পুজো করতেন ছোটবেলায়, আপনি ঘন্টা বাজাতেন। হ্যাঁ ছোটবেলায়। তুমিও করেছো নিশ্চয়? হ্যাঁ, পুজো করেছি। আমিও করছি। আমরা দেখুন পশ্চিমবঙ্গে বড় হয়েছি, এইভাবেই বড় হয়েছি। হ্যাঁ, তো এটা তো করবোই। এই তো সেটাই বলেছি। এই যে আপনি হাসছেন, এটা দেখে ভালো লাগছে। আর লাস্ট যেটা দিয়ে আমি শেষ করতে চাই, আমাদের দুটো ঘটনা পশ্চিমবঙ্গে মানুষের সবার মনে আছে। একটা হলো লর্ডসে সৌরভ গাঙ্গুলি জার্সি ঘোরানো, আর ভাগীরথী সমবায়ের ভোটের পরে আপনার জামা খোলা। অধীর চৌধুরী কি সেই অধীর চৌধুরী আছে? আমার তো কিছু দেখছি না। আপনি তো বলতে পারবেন, আমি তো আছি মানসিকভাবে, তাই আছে। আপনি বলতে পারবেন যে অধীর চৌধুরী সেই অধীর চৌধুরী আছেন? 100 বার আছে, 100 বার আছে, 100 বার আছে। মানে অনেকদিন পরে আমি অধীরদাকে হাসতে দেখছি, এবং ভাগীরথী সেই সমবায় সেই যে তেজ আমরা আবার বহরমপুরে ভোটে দেখতে পাবো কিনা, ফলাফল জানা যাবে 4 মে। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।